হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। বছরের আজ শেষ দিন। তো আশা করব সকলেই এবছর মোটামুটিভাবে এই প্যান্ডেমিকের মধ্যে ভালো মতোই কাটিয়েছো। তো অনেকে আবার খারাপও গেছে। তো যাই হোক, জীবনে খারাপ ভালো মন্দ দিয়ে জীবন যেতে হয়। আর সবাইকে যাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং উইশ ইউ অল অফ ইউ গাইস গর্জিয়াস হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি আমার বছরের শেষ দিন যেহেতু আমি আবার একটা তোমাদের কাছে লেকচার নিয়ে চলে এলাম। তো জানি না আমার লেকচারগুলো তোমাদের কাছে আদৌ কীরকম লাগে না লাগে। তো আমি আমার যতগুলো দেওয়ার সামর্থ্য ততগুলো তোমাদের দিয়েই যাচ্ছি বা দিয়ে যাব আগামী দিনেও। তো তোমাদের কাছে একটাই আশা থাকবে বছরের শেষ দিনে যে তোমরা আমার চ্যানেলটাকে বেশি পরিমাণে সাবস্ক্রাইব, লাইকটা অবশ্যই করো। আর বেশি কিছু চাই না, লাইকটা সাবস্ক্রাইবটা শুধু করো, যেন একটু এই বন্ধুটাও যেন একটু পপুলারিটি পায়, একটু স্বার্থ আমারও আছে। যাই হোক, আজকেও আমি আমার ইকোনমিক্স নিয়ে আলোচনা করবো, যেহেতু আগের দিন আমি একটু টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে কোন কোন ইকোনমিস্ট কী কী ইকোনমিক্সের ভাষায় কী কী তাদের ব্যাখ্যা করেছে এবং তাদের একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বিবরণ দিয়ে দিয়েছিলাম, ভালো মতো উদাহরণ দিয়ে বুঝিয়ে যতটা পারি। তো আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি। সরি। তো এবার মুদ্রাস্ফীতি জিনিসটা কি বা ইনফ্লেশন জিনিসটা কি, এটা আমাদের সকলের জানার দরকার। ঠিক আছে, আশা করি আজকে আর কেন বা হয় এবং ইনফ্লেশন কী কী কারণে হতে পারে এবং কয় প্রকার, এগুলো আজকে আমি ডিসকাশন করব, ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু মন দিয়ে সবাই শুনবে, আশা করি বুঝে যাবে। তো অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন জিনিসটা কি, তো এটাকে ইংরেজি ভাষায় যদি তুমি ব্যাখ্যা যদি এটাকে বলে সংজ্ঞা ডিসক্রিপশন, সেটা কী হবে, ইফ দ্য এসেনশিয়াল আইটেমস অর এভরি আইটেমস প্রাইস রেট উইল বি ইনক্রিজিং ডে বাই ডে, ইটস কল্ড ইনফ্লেশন। মানে যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন উচ্চ হারে বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় ইনফ্লেশন। যেমন তুমি বলতে পারো সর্ষের তেল বিগত বছর 120 টাকা, 100 টাকা, 130 টাকা অ্যারাউন্ড দাম ছিল। এবছর সেটা দাম হয়ে গিয়ে দাঁড়িয়েছে 220, 200 এরকম দাম হয়ে দাঁড়িয়েছে। পেট্রোলের দাম হু করে বেড়ে গেছে, তাই না? তো যেই জিনিস তুমি আগে 5 টাকায়, আগে বছর 5 টাকায় কিনেছিলে, সেটা এখন দেখবে 10 টাকা দাম হয়ে গেছে। তার মানে কি, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটি জিনিসের দাম। তো এই বৃদ্ধি পাওয়াটা, অটো ভাড়া তুমি দেখবে অটো করে যাবে, যেটাকে 10 টাকা করে যেতে পারতে সেটা এখন 15 টাকা 20 টাকা হয়ে গেছে, তাই না? যে গন্তব্যস্থলে যেতে পারতে। তো এই যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। ছোটোবেলায় আমরা পড়েছিলাম ক্লাস 10, 11, 12-এর দিকে, হয়তো তোমরাও পড়ে থাকবে যে রাইট এ এডিটোরিয়াল লেটার, হ্যাঁ, অ্যাবাউট দি হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, তাই না? দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার লেখো। তখন স্যাররা নিশ্চয়ই লিখিয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির এডিটোরিয়াল লেটার। তো আজকে আমি সেই দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হয় বা ইনফ্লেশন কেন হয় বা মুদ্রাস্ফীতি কেন হয়, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? তো এবার দেখো, মানে ইনফ্লেশন যে পার্সেন্টেজ যে মেথডটা, এটা কীভাবে করতে হয়। মেথডটা কিছুই না, মেথডটা হচ্ছে, ধরো গত বছর তোমার সর্ষের তেলের দাম ছিল 100 টাকা, এই বছরের দাম হয়েছে 200 টাকা। কি করতে হবে, গত বছরে যে প্রাইস 100 আর এই বছরে যে প্রাইস 200, তো 200 বিয়োগ 100 করবে, ডিভাইডেড বাই, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে যে প্রাইসের ছিল 100 টাকা, তো 200 বিয়োগ 100 ডিভাইড নিচে 100 ইন্টু 100, ডান পাশে ইন্টু 100 যদি করে দাও, প্রাইস কত মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বের হয়ে যাবে। যেমন গত বছরে সর্ষের তেলের দাম ছিল 200, গত বছর ছিল 100, এবছর হয়েছে 200, তো 200 বিয়োগ 100 কত হয়, 100, তাই তো? নিচে কত আসবে, ডিভাইড বাই 100, তো 100 100 কাটাকাটি করলে ডান পাশে ইন্টু 100, তার মানে 100% দাম বৃদ্ধি পেয়েছে সর্ষের তেলের দাম। 120ও হতে পারে, 150ও হতে পারে, যেটাই হোক, প্রিভিয়াস ইয়ার প্রাইস রেট মাইনাস নিউ ইয়ার, মানে এখনের বর্তমানে বা প্রেজেন্ট প্রাইস রেট ডিভাইড বাই প্রিভিয়াস ইয়ার প্রাইস রেট ইন্টু 100 করলে বেরিয়ে যায় রেট অফ ইনফ্লেশন, ঠিক আছে? এইবার অ্যানুয়াল ইনফ্লেশনটা, মানে বাৎসরিক যে ইনফ্লেশনটা কবে কাউন্ট করা হয়, প্রত্যেক বছরে 1 জানুয়ারি থেকে তারপরে বছরে 1 জানুয়ারি, মানে 365 ডেজ, ঠিক আছে?
প্রত্যেক বছরে 1 জানুয়ারি থেকে পরের বছরের 1 জানুয়ারি পর্যন্ত তোমার কি করা হবে, অ্যানুয়াল ইনফ্লেশন তোমার হচ্ছে মেজারমেন্ট করা হয়। যেমন এই 1 তারিখ পড়বে, কাল 1 তারিখ পড়বে, তাই কাল 1 তারিখ আর 2021-এর 1 তারিখ, এই কটা দিনে যে কত কত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে এটার উপর ইনফ্লেশন রেট মেজারমেন্ট করা হয়। আশা করি বুঝতে পারছো। এবার যে বলে মানে ডিফ্লেশন, মানে তোমার হচ্ছে দ্রব্যমূল্য হ্রাস, ঠিক আছে, সেটাকে কীভাবে করা হবে, সেটাকে একই পদ্ধতিতে একই মেথডেই করা হয়। যাই হোক, আজকে ইনফ্লেশন পড়াচ্ছি, ইনফ্লেশনটাকে বুঝে নাও। এবার দেখো শোনো, ইনফ্লেশন কত প্রকার হয়? ইনফ্লেশন হয় 3 প্রকার, ঠিক আছে। ফার্স্ট যে ইনফ্লেশন সেটাকে বলা হয় ক্রিপিং ইনফ্লেশন। তো ক্রিপিং ইনফ্লেশন ইয়ারলি তোমার 2 থেকে 3% হয়। 2 থেকে 3%, মানে 100 টাকার দামের জিনিসটা 102 টাকা বা 103 টাকা এরকম হতে পারে ক্রিপিং ইনফ্লেশন। অ্যাকচুয়ালি ক্রিপিং কথাটার অর্থ যদি তুমি বলো সেটাকে বলা হয় হামাগুড়ি আর কি, হামাগুড়ি, পিঁপড়ে যেভাবে যায় আস্তে 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 আস্তে, ঠিক আছে, একদম ধীরে ধীরে, ঠিক আছে। এই যে ক্রিপিং ইনফ্লেশনটা না, এটা হচ্ছে ইকোনমিক্সের জন্য খুব গুড সাইন, মানে কোনো দেশের ইকোনমির জন্য ভালো সাইন, মানে খুব ভালো আর কি। যদি ক্রিপিং ইনফ্লেশনে যদি কোনো দেশ চলতে থাকে, তার মানে সেই দেশে অর্থনৈতিক ব্যবস্থা খুবই ভালো আছে, সেই দেশের জনসাধারণ পকেটেও টাকা আছে, সেই দেশের মধ্যে দ্রব্যমূল্য একদম পারফেক্ট রেটেই বাড়ছে, কোনো উল্টাপাল্টা না, এবং কারো অসুবিধা হচ্ছে না, এবং খুব ভালো আর কি, খুব সচ্ছল দেশ হিসেবে চলবে আর কি। তারপরে সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন। এটার ইয়ারলি ইনফ্লেশন হয় 5 থেকে 10%, মানে 5 to 10%-এর ইনফ্লেশন হয়। তার মানে কি এটা ক্রিপিং ইনফ্লেশন থেকে ফার্স্ট হচ্ছে, মানে ফাস্টার হচ্ছে, তাই তো। আর এটা কিন্তু এই যে ইনফ্লেশনটা, মানে নাইদার গুড সাইড আর ইদার ব্যাড সাইড, মানে হচ্ছে এটা কোনো দেশের ইকোনমিক্সের জন্য বা ইকোনমির জন্য না ভালো না খারাপ, ভালো মন্দ কোনোটাই খারাপ না। এবং এটা তুমি বলতে পারো যে একটা ডেঞ্জার, একটা সাইন হিসাবে তোমাকে চিহ্নিত করে, যে একটা ডেঞ্জার সাইন হিসাবে চিহ্নিত করে, যে না তুমি মানে করো, তোমাকে সাবধানতা বাণী, যে এই ইনফ্লেশনে যখন কোনো দেশ চলে সেই দেশকে সাবধান হতে হয়, যে না পরবর্তীকালে ওর ইনফ্লেশন আরও বাড়তে পারে, তাই এখনই শুধরে যাও। বোঝা গেল? মানুষের জন্য কোনো রোগ যদি হয়, মানে কোনো ছোটোখাটো রোগ, তখন ডাক্তার বলে যে আপনার রোগটা এখনও ছোটো আছে, আপনি এখনও কিন্তু শুধরে যান, নাহলে কিন্তু পরবর্তীকালে বিপদে পড়বেন। এবার সেই ব্যক্তি যদি ডাক্তারের সে পরামর্শ শোনে, তাহলে সে অবভিয়াসলি ভালো হয়ে যাবে। তো এই ভালো হয়ে যাওয়াটা হবে ক্রিপিং ইনফ্লেশন। আর যদি কথা না শোনে, তাহলে তার তো হালাত খারাপ হয়ে যাবে, হালাত খারাপ হলে তার অবস্থা আরও খারাপ হবে। সেই যে 3 নম্বর ইনফ্লেশন যেটা, সেটাকে হচ্ছে হাইপার ইনফ্লেশন। হাইপার মানে হাইপার হয়ে যাচ্ছিস কেন, হাইপার হয়েছিস কেন, উচ্চ ইনফ্লেশন, মানে একদম পুরো রক্তচাপ বেড়ে যখন যায় তখন হাইপার হয়ে যাচ্ছে, মানে রক্তচাপ বেড়ে গেছে। মানে হাইপার ইনফ্লেশন মানে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে যাওয়া, প্রচণ্ড পরিমাণে। এই ইনফ্লেশনটা ইয়ারলি 20-30% হয়, 20-30% ইনফ্লেশনটা হয়। বোঝা গেল? আর ইনফ্লেশনটা কোনো দেশের ইকোনমিক্স একদম পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে, পুরোপুরিভাবে। আর এই ইনফ্লেশন তোমার হয়েছিল 2009 সালে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকা একটা দেশ আছে, সেই দেশটার নাম হলো জিম্বাবুয়েতে হয়েছিল। একটা বলতে পারো পাউরুটির দাম সেই সময় জিম্বাবুয়েতে 250 থেকে 300 টাকা হয়ে গেছিলো প্রায়। মানে ওখানকার গভর্নমেন্ট করছিল কি, তোমাকে একটা স্টোরিটা বলি, মানে ইনফ্লেশন হচ্ছিল, তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার জন্য গভর্নমেন্ট করছে কি, প্রচণ্ড পরিমাণে নোট প্রেস করছে, নোট ছাপিয়েছে, ঠিক আছে। এবার ভাবছে কি নোট ছাপিয়ে হয়তো মানে ইনফ্লেশন কমিয়ে দেবে, এ পাবলিকের হাতেও টাকা সমানে চলে এসছে। এবার টাকা যে চলে এসে জিনিসপত্র আরও বাড়া শুরু হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। মানে নোট প্রেস করে কখনো ইনফ্লেশন কমানো যায় না, কখনো না, তাহলে রুলটা খারাপ হয়। তো তখন জিম্বাবুয়েতে একটা পাউরুটির দাম 200 থেকে 300 টাকা হয়ে গেছিল। বোঝা গেল? যাই হোক, তা আশা করি ইনফ্লেশন মানে কয় প্রকার সেটা বুঝতে পারছো। টাইপ অফ ইনফ্লেশনটা 3 প্রকার। ক্রিপিং ইনফ্লেশন মানে যেটা আস্তে আস্তে চলে পিঁপড়ের মতো, 2 থেকে 3% হয়, এবং এটা কোনো দেশের ইকোনমিক্সের জন্য খুব ভালো। দ্বিতীয় হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন, 5-10% হয়, এটা নাইদার গুড আর ইদার ব্যাড, মানে ভালোও না মন্দও না, ঠিক আছে। এবং এটা ডেঞ্জার জোনে তুমি যাচ্ছ সেটা তোমাকে চিহ্নিত করে দিচ্ছে, যে তোমাকে সাবধানতা দিয়ে দিচ্ছে। তারপর লাস্ট যেটা, তুমি তারপর যদি না শোনো কথা, তাহলে কি হবে,
হাইপার ইনফ্লেশন খুবই খারাপ, কোনো দেশের ইকোনমিক্সকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে। আশা করি বোঝা গেল। এবার তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো, আচ্ছা ইনফ্লেশন কত প্রকার সেটা তো বলে দিলে, টাইপ অফ ইনফ্লেশন, তো ইনফ্লেশনটা কেন হয়? তো এবার আমি তোমাদের বলবো ইনফ্লেশন হওয়ার পিছনেও কারণ আছে। কেন হয়? দেখো, ইনফ্লেশন 3টে কারণে হতে পারে। এক হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এবার জিনিসপত্রের যদি দাম বৃদ্ধি পায় তো অটোমেটিক্যালি ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে, অটোমেটিক্যালি হবে। এটা একটু আগেই তোমাকে ডিসকাশন বললাম আমি, যে 100 টাকা তেলটা 200 টাকা হয়ে গেছে, 5 টাকা জিনিসটা 10 টাকা হয়ে গেছে, 10 টাকা জিনিসটা 20 টাকা হয়ে গেছে। তাহলে কস্ট পুশ ইনফ্লেশনে কিন্তু মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে কী হবে, তোমার কস্ট পুশ ইনফ্লেশন হবে। আর জিনিসপত্রের দাম কখন বৃদ্ধি পায়? যখন পেট্রোলের দাম মানে ক্রুড অয়েলের দাম যখন বৃদ্ধি হবে, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি হবে। কারণ বেশিরভাগ জিনিস তো মানে আমদানি রপ্তানি করেই তো করতে হয় না। মনে করো আজকে পেট্রোলের দাম যেহেতু আজকে যদি 50 টাকা থাকতো, 60 টাকাই থাকতো, তাহলে কিন্তু আমরা কিন্তু এত টাকা কেজি সর্ষের তেল, মাছের দাম এত টাকা, সবজির দাম এত টাকা, ঠিক আছে, বা তুমি বলতে পারো দুধের দাম এত টাকা, সাবানের দাম এত টাকা, বাড়তো না। 50 থেকে 60 টাকা থাকলে, পেট্রোলের দাম থাকলে এই জিনিসগুলো দামও কম পড়তো। তাহলে আনতে এক জায়গা থেকে আরেক জায়গা আনতে খরচা কম পড়তো, তাই না? এখন দেখা গেল 10 লিটার তেল কিনতে টাকা খরচা পড়ে, মনে করো সাপোজ 10,000 টাকা, 1,000 টাকাই ধরো খরচা পড়ে। আর এটা যদি 50 টাকার তেলের দাম থাকতো, তা 10 লিটার তেলের দাম কত পড়তো? 500 টাকা পড়তো। তা 500, এইবার দেখা গেল একটা লরি 10 লিটার তেলে 1,000 টাকা দিয়ে আসছে, ঠিক আছে, তো ওর পিছনে ওটাতে যতটুকু মাল আসবে, সেম একটা লরিতে যদি 50 টাকা দিয়ে তেল ভরে আনে, একই তো মাল আসবে, তাই না? কিন্তু তার ফলে কী হবে, 50 টাকার যে তেলটা যদি থাকতো, তাহলে জিনিসপত্রের দাম কম পড়তো, কারণ ওখানটা ট্যাক্স কম লাগতো, খরচা কম হতো, তাই না? কমসে কম যাওয়া আসা টাকাটা বাঁচতো। এইগুলোর উপরে মোট কথা, মুদ্রা কথা, ক্রুড অয়েলের উপর সব কিছু নির্ভর করে। পেট্রোলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। এটা কস্ট পুশ ইনফ্লেশন একটা কারণ, ঠিক আছে। মানে এবার দ্বিতীয় ইনফ্লেশন যেটা, সেটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। এবার দেখা গেল মার্কেটে চাহিদা একটা জিনিসের প্রচুর, কিন্তু জিনিসটা সাপ্লাই কম, তখন কিন্তু কিছু কিছু দোকানদারা করে দাম বাড়িয়ে দেয়। একদম খাস বাংলাটা সত্যি কথা, ভালো কথা উদাহরণ দিয়ে বলি, মাথার মধ্যে মনে পড়লো আমার, জামাই ষষ্ঠী চলছে, হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন, হাসি অনেকে হেসে দেবে, আমি নিজে বাজারে গিয়ে আমি জিনিসটা লক্ষ্য করছি বলে আমি দেখলাম, জামাই ষষ্ঠীর দিন দেখা গেল যে পাশাপাশি 2টো বাড়ি বা 3টে বাড়ি, ঠিক আছে, শ্বশুর বাজারে গেল মাছ আনতে। এবার দেখা গেল এক দোকানদারের কাছে তারা গেল, ওই দোকানদারের কাছে দেখা গেল যে একটাই ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, এবং 3জন শ্বশুরই মোটামুটি ভালোই পয়সাওয়ালা। এইবার 3জন শ্বশুরের মধ্যে কিন্তু তোমার কী লাগবে, মানে টাকার গরম লাগবে। কেউ বলবে আমি তোকে 2,000 টাকা দেবো, দিয়ে দে। আরেকজন শ্বশুর বলবে না, আমি তোকে 200 টাকা বেশি দিচ্ছি, 2200 টাকা দিচ্ছি, এবার আমাকে দে। আরেকজন বলবে আমি তোকে 3,000 টাকা দিচ্ছি, আমাকে দে। তার মানে কেন এরকম হলো? তার কারণ যে সাপ্লাই কম জিনিসটার, কিন্তু চাহিদা প্রচুর, তাই যার টাকা আছে সেই জিনিসটা নিতে পারলো, তাই না? তা ডিমান্ড, অনেক সময় ডিমান্ডের উপরে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। যদি সেই জিনিসের সাপ্লাই কম থাকে তাহলে বৃদ্ধি পায়, তাই না? তখনই কালোবাজারি শুরু হয়। ডিমান্ড আছে রে, কালোবাজারি করতে হবে। দেখুন অনেক সময় পেঁয়াজ হয় কালোবাজারি, মুখে কালোবাজারি কেন বলে? মানে ডিমান্ড আছে মার্কেটে, সাপ্লাই কম, তখন করে কি বড় বড় মহাজনরা আটকে রাখে, মাঝে মাঝে আটকে রাখে মার্কেটে, করে কি ডিমান্ড বাড়িয়ে ফেলে। ডিমান্ড বাড়িয়ে যে জায়গায় ডিমান্ড বেড়ে গেল, তখন ওরা জিনিসপত্র দাম অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। দেখা গেলো মার্কেটে পেঁয়াজ নেই, পেঁয়াজ মহাজন আটকে রাখছে, তো পেঁয়াজ ছাড়া তোমরা চলতে পারবো না। তখন হবে কি, মনে করে মার্কেটে পেঁয়াজ নেই, তখন দেখো পেঁয়াজ 20 টাকার থেকে 100 টাকা কেজি যেই হয়ে গেল, মহাজনরা তখন সেই ছাড়া শুরু করলো, কালোবাজারি করা শুরু করলো, মাস সেই কামিয়ে নিল। এই জন্য গভর্নমেন্ট অনেক ওর জন্য অনেক অসুবিধা ভোগ করতে হয়, স্টেপও নিয়েছে অনেক। তো মোট কথা ডিমান্ডের উপরেও জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় ডিমান্ড পুলড ইনফ্লেশন। আশা করি বোঝা গেল। আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন, মানে হচ্ছে পরিকাঠামোগত সমস্যা। পরিকাঠামোগত সমস্যাটা কীরকম হতে পারে? এইবার দেখা গেল যে কোনো একটা, মনে করো কোম্পানি,
এমন একটা জায়গা, দুর্গম জায়গাতে আছে, যেখান থেকে তাকে মার্কেটে আসার জন্য, জিনিসপত্র বিক্রি করতে মার্কেটে আসতে হবে, আসার জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। যে রাস্তা ভালো থাকতো, যেখানে তার 5 লিটার তেলে গাড়িটা যেতে পারতো, রাস্তা খারাপের জন্য 10 লিটার তেল লাগছে। তার ফলে কি, সে কোম্পানি মালিক তো নিজের পকেট থেকে তো আর মানে খরচা করে তো এক্সট্রা পয়সা দিয়ে তো আর পাবলিককে খাওয়াবে না, সে তো তার তো নিজস্ব প্রফিটের দরকার। তখন এই যে 5 লিটার তেল যে এক্সট্রা লাগলো, সেই দামটা নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা দ্রব্যের মধ্যে সে দামটাকে ধরবে। ধরে কী হবে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। স্ট্রাকচারাল ইনফ্লেশন বলা হয় এটাকে, মানে পরিকাঠামোগত সমস্যা। আশা করি বোঝা গেল। তার মানে ফার্স্ট আমি কি বলছিলাম, কস্ট পুশ ইনফ্লেশন, যেটা ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে হয়। এবং ওটাতে আরেকটা হয় কস্ট পুশ ইনফ্লেশনে, যদি আরবিআই, আগের দিনে আরবিআই বলেছিলাম রেপো রেট, এবার আরবিআই যদি রেপো রেট বাড়িয়ে দেয়, ঠিক আছে, ব্যাঙ্কগুলোতে রেপো রেট বাড়িয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি হতে পারে, তাহলেও কস্ট পুশ ইনফ্লেশন হতে পারে, ঠিক আছে। এবার কস্ট পুশ ইনফ্লেশনকে না আরেকটা বলা হয় কনজিউমার বেসড ইনফ্লেশন বলা হয়, ঠিক আছে, মানে বা কাস্টমার বেসড ইনফ্লেশন। তার মানে দেখো, ওই যে জিনিসপত্রের দাম যে বৃদ্ধি পেলো কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রে, দাম যে বৃদ্ধি পেলো, এই এক্সট্রা দামটা কাকে চোকাতে হচ্ছে, আমাদের দিতে হচ্ছে, আমরা কাস্টমার, তাই না। মালিকের দাম বাড়ছে, মালিকের কোনো যায় আসে না। মালিক করবে কি, আগে যেখানে 5 টাকা দিতে পারতো, এখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে 60 টাকা করে দিল, মালিকের লাভ রেখেই নেবে, ঠিক আছে, তুমি নিলে নাও, নালে না নাও, কিন্তু আমাদের জিনিসটা দরকার, আমরা তো নিবই। 5 টাকা দাম ছিল, 60 টাকা হয়েছে, নিতে তো হবে, কী করবো। তার মানে কি, এক্সট্রা 2 টাকাটা যে বেশি কারা দিল, আমরা দিলাম, কাস্টমাররা দিলাম। তাই কস্ট পুশ ইনফ্লেশনের আরেকটা নাম হচ্ছে কনজিউমার বেসড ইনফ্লেশন। বোঝা গেল। তারপরে সেকেন্ড কি বললাম, ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে মার্কেটে চাহিদা আছে কিন্তু সাপ্লাই নেই, মানে যেই জিনিসটা দরকার সেই জিনিস চাহিদা আছে, সাপ্লাই নেই, তার ফলেও কিন্তু হতে পারে বা হয়। আরেকটা স্ট্রাকচারাল ইনফ্লেশন, মানে পরিকাঠামোগত সমস্যা, রাস্তাঘাটের অবস্থা খারাপ বা সেরকম জিনিসপত্র নেই, তার ফলেও কিন্তু দাম বৃদ্ধি পায়। বোঝা গেল। তো আশা করব যে ইনফ্লেশন কেন হয় এবং ইনফ্লেশন কত প্রকার তোমরা পুরোপুরি ভালো মতো বুঝে গেছো। আর যদি না বুঝতে পারো, অবভিয়াসলি বা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, জানালে আমি আবার দ্বিতীয়বার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার যতক্ষণ সময় থাকে সেই সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। আর যদি বুঝে দেওয়া তো খুব ভালো। আর এই ধরনের এই চ্যাপ্টারগুলোর থেকে ভালো মতো জানা দরকার, কেন সব কিছু পরীক্ষায় আসবে বলেই তেমন কোনো ব্যাপার না, কিন্তু পরীক্ষায় আসেও, খুব প্রচণ্ড পরিমাণে আসে। এবং কোনো এক্সামে তুমি পাস করে গেলে, মেন্স এক্সামে, ঠিক আছে, WBCS জাতীয় মেন্স এক্সামে কিন্তু তোমার এগুলো দিতে পারে বা দেয়, ঠিক আছে, তখন তোমাকে ডেফিনেশন ওয়াইজই লিখতে হবে। আর তুমি যদি, আমি যে উদাহরণস্বরূপ তোমাদের বলে দিলাম, এই উদাহরণস্বরূপ যে জিনিসগুলো মাথার মধ্যে যদি আবার সেট করে নিতে পারো, তাহলে আশা করি সংজ্ঞা মুখস্থ না থাকলেও তোমরা সেটাকে বানিয়ে সুন্দর মতো লিখতে পারবে। আদারওয়াইজ পসিবল হয় না, এত মুখস্থ করা একটা স্টুডেন্টের পক্ষে পসিবল না, কখনোই পসিবল না। যতক্ষণ না তুমি উদাহরণস্বরূপ জিনিসগুলোকে মাথার মধ্যে রিসেট না করবে, ততক্ষণ কেউ কখনোই না। কত তুমি মুখস্থ করবে, কত মুখস্থের লিমিটেশন থাকে, কিন্তু তুমি যদি বুঝে যদি জিনিসটা পড়ো উদাহরণস্বরূপ, তাহলে কখনো ভুলবে না। আমি যেভাবে তোমাদের উদাহরণস্বরূপ যেভাবে বললাম, তা আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তা আবার বরাবরের মতোই বলছি, লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তার সাথে পারলে যদি পারো একটু শেয়ারটাও করে দিও, তো খুশি হব। আর লাইকটা করলে কি, অ্যাকচুয়ালি আগেও বলেছি যে ইন্সপিরেশন হয়, যে না, আমি তো আর অত বড় ইউটিউবার না, আমি অত কিছু জানিও না, দেখতে তো পাচ্ছ যে আমি অত কিছু এডিটিং অনেক কিছু আমি জিনিস জানিও না এবং করার চেষ্টাও করি না, অত সময় কোথায়। আমার জাস্ট প্রোভাইড করা দরকার একটা ভালো লেকচার, যে লেকচারটা দিয়ে তোমাদের জন্য পড়ার ক্ষেত্রে উপকার হয়। ওই অত সুন্দর করে সাজিয়ে নিলাম, অত সুন্দর করে মডিফাই করে নিলাম ভিডিওটা, অথচ আমি বলতে পারলাম না কিছুই, ইনফরমেশন দিতে পারলাম না কিছুই, তো ওরকম লাইক কমেন্ট দিয়ে লাভ নেই। আমার যদি লেকচারটা কাজে লাগে, সেই লেকচারটা যদি তুমি পরীক্ষায় যদি একটা কোশ্চেনে পারো, আমাকে লাইক নাও যদি দাও, আমার লেকচারে লাইক না দিলেও যদি পারো, তাহলে আমার নিজের ক্ষেত্রে ভালো লাগবে, যে না, আপনি কমসে কম নিজে নিজে ভাববে যে না, এই অমুক একজন বলেছিল, তার এই শোনাতে আমার কাছে লেগেছে, তো এটা আমার একটা প্রাপ্তি হবে। তো যাই হোক, বেশি বলে ফেললাম, তো আজকের মতো এখানটায় রাখছি। ভালো থাকবে। এবং আবারও বলছি সবাইকে, আর গর্জিয়াস হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো মতো কাটাও, এবং যাদের সাকসেস হয়নি তারা যেন অবশ্যই সাকসেস পেয়ে যাও এই বছরই, এটাই আমি কামনা করব। রাখছি।